জনাব এহসানুল হক মিলন এমপি আজকের এই আমাদের আলোচনা সভা কর্মশালা যেভাবেই আপনারা জিনিসটা আখ্যায়িত করেন না কেন, এটার আয়োজন করবার জন্য, ইনস্ট্রাকশনস দেবার জন্য, একই সাথে আয়োজন করবার জন্য আমাদের মাননীয় সচিব মহোদয়, আজকের সভাপতি সাখাওয়াত হোসেন, ডিজি ডিপিই জনাব শাহিনা ফেরদৌসি, সকলকেই অসংখ্য ধন্যবাদ। এবং আজকে আমার ঢাকা জেলার সকল অ্যাডমিনিস্ট্রেটররা যারা আছেন এবং আমার মিরপুর পিটিআই এর পিছে আমি ধরে নিচ্ছি সব আমার পিটিআই এর কলিগরা আছেন এখানে। জি, আপনাদের সবাইকে সালাম এবং শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে এই মিটিংটা খুবই আমাদের আন্তরিক, আমাদের ইন্টারনাল একটা মিটিং। আমাদের মিডিয়ার ভাই ও বোনেরা এসেছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। তবে আমি আশা রাখবো, মানে অরিজিনালি বোধহয় আইডিয়াটা ছিল না আপনারা এখানে থাকবেন, এটা শুধু আমরা নিজেরাই থাকবো। তো যেহেতু আপনারা এসেছেন, ঠিক আছে, আমরা যেহেতু জনবান্ধব সরকার, মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান যে ম্যান্ডেট পেয়েছেন, যেভাবে কাজ করছেন, আমরা অ্যাকাউন্টেবিলিটির সাথেই সব প্রত্যেকটা কাজ করি। সো আপনারা আছেন, ঠিক আছে, আপনাদের সাধুবাদ জানাই। তবে বিগত দিনগুলোতে আমরা দেখেছি অনেক সময় আমাদের আলোচনা, বক্তব্য এবং আজকে যেহেতু ইন্টারনাল আলোচনা হবে, এই ধরনের জিনিসপত্রকে খণ্ডিত অবস্থায় রিপ্রেজেন্ট প্লিজ আপনারা করবেন না। খণ্ডিত অবস্থায় রিপ্রেজেন্ট করলে জনমনে অনেক ধরনের ভুল বোঝাবুঝি তৈরি হয়। আজকে আমরা এখানে উন্মুক্ত আলোচনা করতে এসেছি। ঢাকা জেলার যারা অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের কাছ থেকে মাননীয় মন্ত্রী, আমরা একত্রিতভাবে শুনতে চাই তারা কি কি সমস্যা ফেস করছেন। আমরা বিগত দিনগুলোর আলোকে সামনের দিনগুলো অতিবাহিত হতে দিতে চাই না। বিগত দিনগুলোতে অনেক অন্যায়, অনেক ভুল ত্রুটি ছিল, যার জন্য আমরা জানি আজকে আমাদের শিক্ষা ব্যবস্থার খুবই বেহাল অবস্থা। কিন্তু এই শিক্ষা ব্যবস্থাকে শক্তিশালী করার মূল দায়িত্ব পড়েছে আমাদের মাননীয় মন্ত্রী, এবং প্রাথমিক ও গণশিক্ষায় উনাকে সহযোগিতা করে দায়িত্ব পড়েছে আমার উপরে। এবং আমরা এই দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারবো না যতক্ষণ পর্যন্ত ফিল্ড লেভেলে আমাদের যত অ্যাডমিনিস্ট্রেটর আছেন তাদের কাছ থেকে ডিরেক্টলি না জানতে পারলে তারা কি প্রতিকূলতা ফেস করছেন, কিভাবে তাদের ক্ষমতায়ন করলে তারা মাঠে আরো ভালোভাবে কার্যকরী অবদান রাখতে পারে, এই সব কিছু জানা। তো সেই জায়গা থেকে আবার মিডিয়া ভাই বোনদের প্রতিও আমি আহ্বান জানাই, আপনারা সেই আলোকেই যদি আপনারা রিপ্রেজেন্ট করেন, সেই আলোকেই যেন রিপ্রেজেন্ট করেন। অনেক ভুল ত্রুটি আমরা ইনহেরিট করেছি, সেগুলো থেকে বেরিয়ে আসার কাজ আমরা করছি। তো আপনারা যখন মিডিয়াতে আখ্যায়িত করেন, তখন এই ভুল ত্রুটিগুলো যদি আমাদের ভুল ত্রুটিগুলো যদি আখ্যায়িত করেন, তাহলে অত্যন্ত দুঃখজনক হবে, বেদনাদায়ক হবে। আমরা এখন কাজ করছি সেখান থেকে বেরিয়ে আসতে। সো আমার ঢাকা জেলার ডিপিও থেকে শুরু করে সকল টিও, এটিও, আপনাদের সকলের প্রতি আমার আহ্বান, আজকে আমরা আলোচনা করতে বসেছি, আপনাদের কাছ থেকে ডিরেক্ট শুনতে চাই। আজকের প্রোগ্রাম কন্ডাক্ট করবেন আমাদের মাননীয় ডিজি ডিপিই। আপনাদের বক্তব্য শুনবো, মাননীয় মন্ত্রী শুনবেন, আমি শুনবো, সচিব মহোদয় শুনবেন। আমরা জানি আপনাদের অনেক দায়িত্ব, স্কুল পর্যবেক্ষণ, লার্নিং পর্যবেক্ষণ, এফএলএন ঠিকভাবে অ্যাচিভ হচ্ছে কিনা, কারিকুলাম ঠিকভাবে বাস্তবায়িত হচ্ছে কিনা, স্কুলের অবকাঠামো ঠিক আছে কিনা। আপনাদের অনেকের থানায়, উপজেলায়, স্পেশালি ঢাকা শহর যতগুলো থানা আছে, ইতিমধ্যে ঢাকা নর্থের প্রত্যেকটা থানার সাথে আমি ইতিমধ্যে বসেছিলাম, যতগুলো থানা আছে এখানে আমাদের দৃষ্টিনন্দন প্রজেক্ট চলছে। এর বাইরে জেলায় অনেক জায়গায় কনস্ট্রাকশন প্রজেক্ট চলছে। প্রতিনিয়ত আপনাদের দায়িত্ব থাকে কোনগুলো জরাজীর্ণ ভবন সেগুলো আখ্যায়িত করা, এগুলোর অনেক বড় দায়িত্ব আছে। স্কুল ভবনগুলো ঠিকভাবে কাজ করছে কিনা সেটার দায়িত্ব আছে। টিচাররা, হেডমাস্টাররা ঠিকভাবে তাদের দায়িত্ব পালন করছে কিনা সেটার দায়িত্ব আছে। রেগুলার রিপোর্টিং এর দায়িত্ব আছে। এখন আবার অনেকগুলো নতুন দায়িত্ব অ্যাড হয়েছে, যোগ হয়েছে। স্কুল মিলস, মিড ডে মিলগুলো ঠিকভাবে পৌঁছচ্ছে কিনা সেটা আপনাদের দায়িত্বে পড়েছে। খুব শীঘ্রই আমরা পাইলট করব ফ্রি ইউনিফর্ম দেবা, স্কুল ব্যাগ দেবা, এগুলোর দায়িত্ব আপনাদের উপরে পড়বে। এমন কিছু নেই আমাদের প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় যেটা আপনাদের দায়িত্বের বাইরে। সো এই দায়িত্বগুলো পালনে আপনারা কোথায় প্রতিকূলতা ফেস করছেন, কোন জায়গাগুলোতে আপনাদের সহযোগিতা দরকার,
ঝামেলা বাদ দিয়ে এমনিতেও, কারণ অনেক মডেল আছে, যেমন আমি মাত্রই দেখলাম যে আমাদের পুরো জেলার ভিতরে ধানমন্ডি থানা সবচেয়ে ভালো পারফর্ম করছে লার্নিং এর দিক দিয়ে। ধানমন্ডি থানা কোথায় আছেন? ধানমন্ডি থানা, আমার টিও সাহেব, এটিওরা কোথায় আছেন ধানমন্ডি থানার? আচ্ছা, কোনো অসুবিধা নেই, তো ধানমন্ডি থানা খুব ভালো করছেন, বসেন স্যার। সো ধানমন্ডি থানা কেন এত ভালো করতে পারছে আর অন্যরা কেন এত ভালো করতে পারছে না? ধানমন্ডি থানাকে কোন জায়গায় আমরা অনুকরণ করতে পারি, নাকি পুরো জাস্ট ভাগ্য, জাস্ট কোইন্সিডেন্টাল ধানমন্ডি থানা ভালো করছে? এই জিনিসগুলো আমাদের জানা প্রয়োজন, বেস্ট মডেলগুলো অনুকরণ করা প্রয়োজন। সো আজকে এগেন এখন 3:50 বাজে, আমরা 3টায় মিটিংটা শুরু করতে চেয়েছিলাম, কোনো অসুবিধা নেই, একটু দেরি হয়ে গেছে ঢাকা শহর, কিন্তু আমরা আগামী মিনিমাম 1 থেকে 1.5 ঘন্টা আমি মন্ত্রী মহোদয়, সচিব মহোদয়, ডিজি মহোদয় আপনাদের কথা শুনবো। আপনারা কথা বলার সময় স্ট্রেইট টু দ্য পয়েন্ট কথা বলবেন, লম্বা বক্তব্য না, আমরা অনেকের কাছ থেকে আজকে শুনতে চাই। এবং একটা পয়েন্ট উত্থাপিত একজন করে ফেললে দ্বিতীয় কেউ এই পয়েন্টটা আর উত্থাপন করার প্রয়োজন নাই। সো একজন জরাজীর্ণ ভবন রিলেটেড একটা স্পেসিফিক উপদেশ দিলেন, সেটা দ্বিতীয় কারোর আর রিপিট করার দরকার নাই। একজন ওয়াশ ব্যাংক নিয়ে কোনো একটা কমপ্লেইন ব্যক্ত করলেন, বাকি আবার বিস্তারিত এই কমপ্লেইনটা অন্য কারোর ব্যক্ত করার প্রয়োজন নেই। আমার কথাগুলো বুঝতে পারছেন? দরকার হলে আপনারা সকলে কাগজে কলম, অনেকের হাতে আমি কাগজ কলম দেখছি, সকলে কাগজ কলম নিয়ে বসেন। আপনারা কি কি বলতে চান? এগেন আজকে কিন্তু আপনাদের কথা শুনতে এসেছি, আমরা ভাষণ দিতে আসি নাই, আপনাদের কথা শুনতে এসেছি। আপনাদের কথা শোনার পর মাননীয় মন্ত্রী মহোদয় সেটার রেসপন্স দেবেন, আমরা কিভাবে আপনাদের সহযোগিতা করব, প্রয়োজনে ওনার সাথে আমিও অ্যাড করব। তবে আজকে কিন্তু আসলে আপনাদের কথা শুনতে এসেছি, সেই আলোকে আপনারা কথা বলবেন। আর আবারও আমি আমার প্রাথমিক বক্তব্য শেষ করবার আগে মিডিয়ার ভাই বোনদের প্রতি আবারও আমার আহ্বান, যে এই যে আমাদের এই প্রচেষ্টাগুলো, আপনারা দেখেন আমাদের মাননীয় মন্ত্রী নিরলসভাবে কাজ করছে, শিক্ষা মন্ত্রণালয় থেকে শুরু করে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়, অনেকগুলো দায়িত্ব, কিন্তু উনি তবুও সময় বের করে প্রত্যেকটা জেলা অ্যাডমিনিস্ট্রেটরের সাথে বসতে আসছেন। এবং আগামী দিনগুলোতে উনি আমাকে নিশ্চিত করেছেন যে সকল জেলা ডিভিশনে উনি থাকতে চেষ্টা করবেন। এটা শুধু একটা দায়িত্ব, প্রাথমিক, মাধ্যমিক, মাদ্রাসা, টেকনিক্যাল সবকিছু ওনার দায়িত্বের মধ্যে পড়ে। সো আমরা আমাদের জায়গা থেকে কাজ করে যাচ্ছি, আপনাদের রিপ্রেজেন্টেশনটাও মিডিয়ার ভাই বোনেরা যেন সঠিকভাবে হয়, সঠিক আলোকে হয়। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করবো না, আমি ডিজি মহোদয়কে রিকোয়েস্ট করছি আমাদের ফিল্ড অ্যাডমিনিস্ট্রেটর থেকে আমরা শুনতে চাই। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কারণ আপনি এখানে কতদিন এখানে দায়িত্বে আছেন টিও হিসেবে? আচ্ছা, তার মানে তো আপনি মানে পর্যাপ্ত সময় অনেকদিন ধরে এখানে দায়িত্বে আছেন, তো এটা একদম পুরোপুরি আপনার নখদর্পণে। তো এই কেরানীগঞ্জ শিক্ষা থানাটা কেন এত দূর পিছিয়ে অন্য সবার থেকে? মানে 80+ আপনার FLN অ্যাচিভমেন্ট ধানমন্ডির, 52 FLN অ্যাচিভমেন্ট কেরানীগঞ্জের, এই পার্থক্যটা কেন? এটা জি একজনের আন্ডারে দুটো করে ক্লাস্টার রয়েছে স্যার, এগুলো পরিদর্শনে একটু সমস্যা হচ্ছে স্যার। আর কারণ স্যার একটু দুর্গম এলাকা, যেহেতু স্যার আমার আমিনবাজার সহ কিছু স্কুল রয়েছে স্যার, এটা দুর্গম স্কুল এবং খুব জরাজীর্ণ স্যার, বলবো ছাত্র সংখ্যা কম হয়েছে স্যার। এখানে আমি বলবো যে আমার এমপি মহোদয় দিয়েছেন নারায়ণ স্যারের সাথে আমাদের অলরেডি মিটিং হয়েছে স্যার, গতকালকে আমার সাথে মিটিং হয়েছে, কথা হয়েছে, আমি মত বিনিময় সবার জন্য আমাকে উনি চাপে অ্যারেঞ্জমেন্ট করেন, আমি বেশি করে মত দিয়েছি। দেখেন, আপনি যে এলাকার শিক্ষা থানার দায়িত্বে আছেন সেখানকার মাননীয় এমপি মহোদয়, আমাদের মাননীয় মন্ত্রী মহোদয়ের একদম সেই 90-এর গণ আন্দোলনের সহযাত্রী ওনারা একসাথে। আমার সাথে ওনার খুবই আপন সম্পর্ক, এবং আপনার এলাকা নদী পার হইলে আমার এলাকা, মানে আমার নির্বাচনী এলাকা। সো সেই জায়গা থেকে কেরানীগঞ্জ সম্বন্ধে আমি ওয়াকেফ আছি, এবং এখানে আর কোনো টিও নাই যার সকল এটিও পরিপূর্ণভাবে আছে। কোনো টিও আছেন? যতগুলো আপনার এটিও সবগুলো আছে? একজন দুজন আছেন, অনেকেরই নাই। সো এইটা, এবং এটা শুধু আমাদের ঢাকা জেলার না, মোটামুটি সব জেলায় কম বেশি এই প্রবলেমটা আছে। বেশিরভাগ টিওরই সকল এটিও নাই, অনেক ডিপিওর সকল টিও নাই, এইগুলো প্রতিকূলতা আছে। সো এটা ছেড়ে, এটা বাদ দিয়ে 3 বছরে আর কি কি সমস্যাগুলো আছে? আপনার এটিও সমস্যাটা আমি বুঝেছি, আর কি কি? আমার শিক্ষার্থী যেটা বললাম, আমার তো স্যার চরে কিছু স্কুল রয়েছে জি, চরে স্কুলের শিক্ষার্থীদের আমি স্যার নিয়মিত একটু সমস্যা রয়েছে, তারা শ্রমিক রয়েছে, জেলে কিছু আছে স্যার, পাশাপাশি কিন্ডারগার্টেন রয়েছে স্যার। এখানে মাদ্রাসার পরিমাণ সবচেয়ে বেশি আমার কেরানীগঞ্জে, তো এগুলো কিছুটা রয়েছে স্যার। এই কারণে আমার শিক্ষার্থী সংখ্যাটা কমছে। আর যেটা বলবো স্যার, সত্যি চর এলাকায় যদি আমরা বোর্ড স্কুল দেই, এমনি জাস্ট আলোচনার জন্য আজকে আপনি এখানে আছেন,
যদি আমরা বোর্ড স্কুল দেই, আপনার কি মনে হয় এটা কার্যকরী হতে পারে? কোনটা স্যার? চর এলাকার কথা আপনি বললেন, ঠিক না? তার মানে তো মানে মাঝখানে নদী টদী আছে, চর উঠে গেছে, সো পানি বন্ধকতা আছে, এখানে অ্যাক্সেস টু স্কুলিং এই আমি একটু বলতে চাই, নিশ্চয়ই। শিক্ষক স্বল্পতা রয়েছে স্যার। হুম। আমার একটা স্কুলে 2 জন শিক্ষক, হুম এরকম কিছু শিখেছে। আমি তখন শিক্ষক দিতেও পারছি না, যে তাৎক্ষণিক কোনো শিক্ষক দিয়ে স্যার আমি ক্লাস করাবো, এটাও আমি স্যার করতে পারছি না, কারণ ওকে নির্দেশনা তো দেওয়ার কোনো সুযোগ আমার নাই স্যার। এরকম আমি ফিল করছি, আমার অনেক স্কুল রয়েছে, 2 জন 3 জন শিক্ষক রয়েছে, 4 জন রয়েছে শিক্ষার্থী, 500 550, এরকম কিছু সমস্যা তারা মধ্যে আছে। ডিপিও মহোদয়, আপনি কিন্তু এই পুরো আপনার যতগুলো শিক্ষা থানা সকল মানে উপজেলা থানা মিলে আপনার 17টা, এই পুরো 17টার এই টিচার স্ট্রাকচার এগুলোর একটা রিপোর্ট ডিপিতে খুব তাড়াতাড়ি দেন, যেন এটা ডিরেক্টলি আমার কাছে আসে, মাননীয় মন্ত্রী মহোদয়ের কাছে যায়। হ্যাঁ, জি। স্যার এবার ধানমন্ডি তাহলে যত পদ্ধতি দেওয়া হোক, কোনো পদ্ধতিতে কাজ হবে না। তখন স্যার নির্দেশনা দিয়েছিল যে বর্ণমালার পরে যোগ দিতে, ইংরেজি এবং বাংলা বর্ণমালা। স্যার আমি দেখলাম স্যার আমাদের বর্ণমালার ঘাটতিটা বেশি, যে সঠিক ভাবে সে উচ্চারণ করতে পারে না, যুক্ত বর্ণগুলো লিখতে পারে না, যুক্ত বর্ণগুলো উচ্চারণের সমস্যা আছে। স্যার স্যারের নির্দেশনা অনুযায়ী স্যার বেস লাইন সার্ভেটা আমরা মানে প্রাথমিক ভাবে আমরা করেছি। স্যার বেস লাইন সার্ভেটা যদি আমরা ডেভেলপমেন্ট করতে পারি, স্যার আমাকে একটা নির্দেশনা দিল যে 4 আর 3 এবং 4 এবং 5 এখন তুমি যদি বর্ণমালায় যাও, তাহলে বর্ণমালা এটা রিকভারি করতে তোমার কষ্ট হবে। তুমি আগে শিশু শ্রেণীতে ধরো, শিশু শ্রেণীতে যারা শিশু শ্রেণী এবং ক্লাস 1 এ যদি তুমি বর্ণমালাকে একটু ডেভেলপমেন্ট করো, আর 3, 4, 5 এ যারা বর্ণমালা বা উচ্চারণে বা রিডিং করার ঘাটতি আছে, তাদেরকে আগে ফাইন্ড আউট করো যে এদের কারা পারে না আর কারা পারে। তো স্যার আমি সেইভাবে আগে প্রথমে প্রধান শিক্ষকদের নিয়ে আগে সমন্বয় সভা করছি যে আমরা কিভাবে আগাবো। তখন সমন্বয় সভা করে আমরা প্রত্যেক স্কুলে স্যার আমরা প্রথম সিদ্ধান্ত নিয়েছি স্টাফ মিটিং করে প্রত্যেক শ্রেণী ভিত্তিক বিষয় ভিত্তিক শিক্ষার্থী আছে স্যার, বিষয় ভিত্তিক শিক্ষক আছে। তা আমরা আমাদের যদি স্যার বাংলা, ইংরেজি এবং গণিতের পরে জোর দিই, তাহলে অন্য বিষয়ের শিক্ষকরা কিন্তু স্যার ইনঅ্যাক্টিভ হয়ে যায়। তখন আমি জোর দিয়েছি সব সাবজেক্টে, সকল শিক্ষকই তার সাবজেক্টে তার শ্রেণীর বই সে রিডিং করা শেখাবে। সে কিভাবে শিখাবে? কারা দুর্বল আর কারা সবল আর কারা সাবলীল, 3টে ক্যাটাগরিতে, অতি উত্তম, উত্তম আর যারা পারে না। এইভাবে 3টে ক্যাটাগরি করে রেজিস্টার মেইনটেইন করেছি। স্যার রেজিস্টার মেইনটেইন করার পরে স্যার আমরা ওই যে দুর্বল শিক্ষার্থী স্যার, এখন দুর্বল শিক্ষার্থী স্যার যদি বাংলা এবং ইংরেজির পরে ইংরেজি শিক্ষকের পরে ভাগ করে দিই, ওই 2 জন শিক্ষকের পরে স্যার সব চাপ চলে যায়। আমরা তখন স্যার সকল সাবজেক্টের পরে আমরা শিক্ষকদের কাছে ভাগ করে নিয়েছি স্যার, যে তাতে স্যার খুব কম পড়ছে স্যার, সংখ্যাটা খুব কম, 2 জন 3 জন প্রাইভেটের মতো হয়ে যায়। তো ওই যেহেতু তার রিডিং করার ঘাটতি আছে স্যার, তাকে যদি শ্রেণীকক্ষে দেন স্যার, সে কিন্তু কিছুই পারে না, কিছুই বোঝে না, তার কাছে মনে হয় অন্য ভাষায় কথা বলছে। যদি কোনো সে একাডেমিক কোনো পড়ার কোনো শিক্ষক দেয়, তো সে তো রিডিংই পড়তে পারে না। তখন স্যার সে শিক্ষক স্যার আমার ধানমন্ডিতে শিক্ষকের ঘাটতি নাই স্যার, এমনি শিক্ষকের বেশিওটা সমস্যা আছে কিন্তু ঘাটতি নাই স্যার। শিক্ষক আমাদের গ্যাপ আছে স্যার, একটা ক্লাস নেওয়ার পরে আর একটা ক্লাস গ্যাপ পাওয়া যায়। ওই যে 2 জন স্যার, যে 3 জন সে ভাগ করে নিল স্যার, যে এই 2-3 জনকে সে ডেভেলপমেন্ট করবে, তখন সে তার শ্রেণীকক্ষে যে কক্ষটা স্যার অনেক সময় ক্লাস থাকে না, আবার অনেক সময় অফিস কক্ষ থাকে, তখন সে ওই শ্রেণীকক্ষ ওই 2 জন বাচ্চাকে ওই রিডিং করার ঘাটতিটা দূর করার চেষ্টা করবে। তো স্যার বেস লাইনটা যখন ডেভেলপমেন্ট হবে, তখন স্যার আমার এফএলএনটাও ডেভেলপমেন্ট হবে। এটা মূলত আমার উপকারে আসবে স্যার। আমি দেখলাম যে যখন স্যার আর একটা নির্দেশনা দিয়েছিল ওই সময়, গণিতের সাইন নিয়ম, যোগ বিয়োগ গুণ ভাগ, এইটা যেন বাচ্চারা পারে 3, 4, 5। এইটার পরে স্যার আমরা যখন ভাগ করে দিয়ে প্রতি সপ্তাহে আমরা সচিব স্যারের নির্দেশনা অনুযায়ী প্রতি সপ্তাহে আমরা একটা ফলো আপ করার চাইছি স্টাফ মিটিং দিয়ে, প্রত্যেক স্কুল করবে স্যার। এটা কতটুকু ডেভেলপমেন্ট আছে ওইটা আবার আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে স্যার, শিক্ষকদের হোয়াটসঅ্যাপ গ্রুপে ওরা একটা ডেভেলপমেন্ট রিপোর্ট দিবে, আগাচ্ছে কি পরিমাণ আগাচ্ছে।
আগানোর পরিমাণটা স্যার খুব এই হোয়াটসঅ্যাপ গ্রুপগুলো কি আপনার ক্লাস্টার বেসড না থানা বেসড? ক্লাস্টার বেসড। সো এটিও আন্ডারে এই ক্লাস্টারটা হয়, মানে এই হোয়াটসঅ্যাপ গ্রুপটা হয় না, শুধু প্রধান শিক্ষক স্যার। তাহলে আপনারা জানেন কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে কি হচ্ছে? আমি থাকি স্যার, টিও সব জায়গায় থাকি স্যার। জিও সব জায়গায় থাকে। হ্যাঁ। আপনার স্কুল কয়টা? আমার 11টা স্যার, 11টা প্রধান শিক্ষক ধানমন্ডিতে। 11টা, আমার 11টা। আচ্ছা, কতগুলোতে 18টা আছে? 11টা একটু কম, আমি মনে করছিলাম 18-20টা হবে। আমার এখানে 18টা। ঠিক আছে। হ্যাঁ, ওই পপুলেশন একটা ধারাবাহিক ভাবে যদি ফলো আপ করা হয় স্যার, তো স্যার যারা 3, 4, 5 এ আছে স্যার, এদের রিডিং ডেভেলপমেন্ট করা একটু কষ্ট হয়। কিন্তু শিশু থেকে 1 পর্যন্ত তাদেরকে যদি আমরা টেক কেয়ার আগে থেকে করি, তাহলে 3, 4, 5 এর স্যার কষ্ট কম হয়। তখন রিডিং করা, যে বাচ্চা স্যার রিডিং করতে পারে, তখন তার স্থানীয় শিক্ষার মান, ওই মানে গণিতের চার নিয়ম, এগুলো রিডিং করার ঘাটতিটা স্যার তখন ডেভেলপমেন্ট হয়ে যায়। এইটা করার পরে স্যার তখন স্যার পার্সেন্টেজ স্যার আমার স্কুল তো সংখ্যা স্যার কম, এখানে যে প্লেস স্যার আমার দুর্গম স্কুল তো নাই স্যার। এখানে সবাই এখানে আমাদের যে সমস্যাটা স্যার আছে, সমস্যা আছে স্যার, কর্মজীবী কিছু অভিভাবক আছে যারা পরের বাড়ি কাজ করে, ওই বাচ্চাগুলো অনেক সব পরিবারে সে নিয়মিত স্কুলে আসে না। কিছু আছে স্যার বাবা দেখা গেছে যে অসচেতন উপস্থিতি বসবাস করে, তাদেরকে শ্রেণী কক্ষে আনার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় কিন্তু ইতিমধ্যে বলেছেন আমাদের সরকারের যে উদ্যোগগুলো, এগুলো আপনাদের স্কুলের মাধ্যমে সব ওই এলাকাবাসীদের ভিতরে ছড়িয়ে দিতে হবে। বেশিরভাগ জায়গায় যেটা আমরা দেখেছি যে শিক্ষকরা, হেডমাস্টাররা এলাকার ভেতরে তারা প্রচারণাগুলো করেন তাদের স্কুলের, এটাও এক ধরনের মার্কেটিং, স্কুলের ব্র্যান্ডিং মার্কেটিং, এটা করেন। তো সেটা আপনার জায়গা থেকে করেন। আপনি আরেকটু ছোট বক্তব্য রাখেন, কারণ স্পেসিফিক আপনার জিনিসগুলো জানতে চেয়েছেন, সেগুলো মোটামুটি আমার মনে হয় জানানো হয়েছে। বক্তব্য বলেন। আরেকটা স্যার আমার যে সমস্যা স্যার, আমি যেটা ফেস করছি স্যার, আমার সমস্যা স্যার আমার চাইল্ডকে দৃষ্টিনন্দনগুলো সব জায়গায় সমস্যা। বিদ্যালয় স্যার অলরেডি হস্তান্তর হয়েছে এবং সেখানে আমার শ্রেণীকক্ষের সমস্যা স্যার নাই, সেখানে সুন্দরভাবে কাজ শুরু করছি। 2টা বিদ্যালয় স্যার 3 বছর ধরে বারবার রিপোর্ট দেওয়ার পরও জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মহোদয়, ডিডি স্যার মহোদয় অনেক চেষ্টা করতেছে, ডিডির সাথে যোগাযোগ করে স্যার সেখানে 10% এর বেশি স্যার, 10% এর বেশি স্যার, এটা হাইয়েস্ট স্যার ধানমন্ডি 1 এবং ধানমন্ডি 2 বিদ্যালয়টা 10% এর বেশি কাজ হয়নি স্যার এই 3 বছর, 2.5 বছরে স্যার। এবং একটা স্যার করে স্যার ওরা মাঝে মধ্যে আসে, এসে আবার একটু করে স্যার আবার চলে যায়। ওদেরকে এই দুটো স্কুল স্যার সরকারি বালিকা বিদ্যালয়ে আমার একটা স্কুল চলছে ধানমন্ডি 1, আর ধানমন্ডি উচ্চ বিদ্যালয় ভূতের গলিতে স্যার ওইখানে একটা স্কুল চলছে, তারা জায়গা দিতে চাচ্ছে না। আমি খুব জায়গার সংকটে আছি স্যার, খুবই কঠিন পরিস্থিতির মধ্যে স্যার আমরা আছি স্যার। তারা হাই স্কুলাররা বলছে যে আমরা জায়গা দিব না। আর একটা স্কুল আছে ভার্টিক্যাল এক্সটেনশন স্যার, এটা আপনাদের হয়তো চলার পথে বাজে স্যার, ডক্টর শহীদ আমিন উদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডিভিশন থানার পাশে স্যার, ওটা ভার্টিক্যাল এক্সটেনশন, ওইটারও কাজ স্যার ওই একই অবস্থা, কাজ ওরা শুরু করে যে আর কোনো কাজ করছে না স্যার। এই ভবনগুলো স্যার দিলে আমার এই 3টে স্কুলের একটু ভৌগোলিক অবস্থা দৃষ্টিনন্দন প্রজেক্টটা আমাদের একদম চোখের একদম মানে ফোকাসে আছে। এটার প্রবলেমগুলোর সাথে আমরা মোটামুটি পরিচিত তবু, এবং ডিপিও মহোদয়ের আন্ডারেই সবগুলা। হ্যাঁ, এইটার প্রত্যেকটা যেগুলো বেশি আটকে আছে সেগুলো ইতিমধ্যে ওনাকেও বলা হয়েছে। দৃষ্টিনন্দনের পিডিকে নিয়ে আমরা কয়েকবার বসেছি। আপনি যে দুটো আখ্যায়িত করলেন আজকে ডিপিও মহোদয়কে জানিয়ে রাখেন, তাহলে কালকে ডিপিও মহোদয় উইল ব্রিং ইট টু মাই অ্যাটেনশন। আমি ঢাকার এক্সেনকে নিয়ে আপনার আমাদের পিডিকে নিয়ে ইমিডিয়েটলি আবার বসবো। জি এইটাই আছে আমার সমস্যা। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম, আমি সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার উন্নয়ন ঢাকা। তো আমি যেহেতু ডিপিও ডেভেলপমেন্ট উন্নয়ন সাইটটা আমি বেশি দেখি স্যার, ঢাকা মহানগরীতে কাজ করতে গিয়ে আমার যে এক্সপিরিয়েন্সটা হলো সেটা আমি শেয়ার করবো, আর সংক্ষেপে স্যার আমার একাডেমিক যে পরিদর্শন আমি যে বিষয়টা নিয়ে আমি কথা বলবো। একাডেমিক্যালি পরিদর্শন করতে গিয়ে আমরা ফার্স্ট আমি যে এখন সেটা স্কুল এনভায়রনমেন্ট অর্থাৎ টিচারদের সাথে যে ইন্টারাকশন, প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের ইন্টারাকশনটা কেমন, সেটাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে আমি স্টার্টিংটা করব। দেখা গেল যে বেশ কিছু স্কুলে আমার চোখে যে এসেছে
স্কুল ওই স্কুলের প্রধান শিক্ষক এবং সহকারী শিক্ষকদের মধ্যে সমন্বয়ের অভাব রয়েছে এবং সমন্বয়ের অভাব থাকতে পারে সেখানে আমার দৃষ্টিকোণ থেকে যেটা এসেছে যে দু একজন শিক্ষক একটা স্কুলের ইনভারনমেন্ট নষ্ট করার জন্য দু একজন শিক্ষক স্পেসিফিক দু একজন শিক্ষক অথবা প্রধান শিক্ষক হতে পারে কোনো কোনো স্কুলের। তো এই যে পরিস্থিতিটা একটা স্কুলকে ঘিরে সৃষ্টি হয় এটা অনেক দূর পর্যন্ত গড়িয়ে যায় এবং এই দুষ্ট শিক্ষক দু একজন তারা অ্যাট এ টাইম গার্ডিয়ানদের সাথেও কমিউনিকেশন করে অন্যান্য বিভিন্ন রকমের যে যারা আমরা যাদেরকে আমরা ভালো ওয়ার্ড ইউজ করলেন একটা ওয়ার্ড ইউজ করলেন দুষ্ট শিক্ষক, আপনি জানেন তো ওরা দুষ্ট। না 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 না, খারাপ কিছু করলেন, দুষ্ট তো ভালোভাবে বলা যায়। আমরা আদর করে দুষ্টের কথা বলি, সেই আদর করে দুষ্ট সন্তানদেরকে বলি নাকি? কি মিন করলেন আদর করে না আসলে দুষ্ট? আসলে দুষ্ট। আচ্ছা, এটা স্যার আমার সাথে হয়তো অনেকেই একমত হবে, আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আসলে স্যার ক্রিটিক্যাল মানুষ এটাও একটা জটিল শব্দ, তারপরও আমাকে বলতে হচ্ছে কারণ স্কুলের পরিবেশটা এই একজন দুজনই নষ্ট করার জন্য এদের বিরুদ্ধে স্যার ব্যবস্থা নিতে হবে। এই বিষয়টা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা দরকার, তাহলে ওই স্কুলের টোটাল প্রাণ ফিরে পাবে। এটা সব থানায় সব উপজেলায় আছে। এইটাকে ব্যবস্থা নিতে গিয়ে এর আগে আমরা দেখেছি আমরা ইনিশিয়েটিভ নিতে গেলে অনেক রকম প্রতিকূলতা ফেস করতে হবে। আমাদের আমি নিজে ডিপিও আমার ডিপিও মধ্যে ডিপিও মধ্যে আমরা এই জায়গাগুলো যখন অ্যাড্রেস করতে যাই আমরা কোনো না কোনো প্রতিকূলতা ফেস করি এবং একটা টাইম আমরা ভুল থেকে ব্যাক করি। দেখা গেছে যে এইরকম একটা পরিস্থিতি সৃষ্টি হওয়ার কারণে একসময় দেখা গেছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হয়। এটা আমার অবজারভেশন স্যার। আরেকটা অবজারভেশন হলো যে ব্যবস্থা নেওয়া দরকার। আমি যদি ডেভেলপমেন্ট নিতে হবে স্যার, নিতে হবে স্যার। যেহেতু আমি মুভমেন্টটা করলাম দেখা হবে ডানে এখানে বামে আমরা যখন তাকাবে। একটা স্কুল ভবন হবে দ্বিতীয় ভবন হবে অথবা অন্য কোনো স্কুল বাইরে উপজেলার কোনো স্কুল হবে, দেখা গেল যে স্কুল করতে গিয়ে এক ফার্স্ট হলো এক্সিস্টিং যে ভবনটা আছে সেটাকে আমাকে ভাঙতে হবে, ভেঙে ভাঙতে দিতে হবে। হবে। আমি আমার ডিপির মধ্যে উদ্যোগ দিলেন, আমরা এটা নিলামে দিয়ে আমরা এটা ভাঙার ব্যবস্থা করলাম। এরপরে স্টেপে ঠিকাদার আসবে, কাজ করবে। কিন্তু আমরা যে ভেঙে ফেললাম, এই ভেঙে ফেলানোর আগে আমরা যদি বাউন্ডারিটা আমরা যদি মানে বাউন্ডারিটা করে ফেলতে পারি তাহলে হয় কি যে বাইরের লোক এখানে অ্যাটাক করতে পারে না। প্রায় সময় দেখা যায় যে বাউন্ডারি না থাকার কারণে এখানে ভবন ভেঙে ফেলার সাথে সাথে অন্য একটা সিচুয়েশন ক্রিয়েট হয়ে যায়, দখল হয়ে যায়। তখন হয়ে যায় রাইট। পার্শ্ববর্তী যে লোকাল কোনো পার্সন অথবা অন্য যে কোনো একটা সিচুয়েশন অ্যারেঞ্জ করে ফেলে, প্রত্যেকটা প্রায় স্কুলের ক্ষেত্রে ঘটে। তখন দেখা গেছে যে এটা মীমাংসা করতে করতে অনেক সময় লেগে যায়। যেমন আমি ধানমন্ডিতে এটা অনেক হয় স্যার, অনেক। যে এই যে একটার পর একটা ট্রাই করছি এগুলো ভবন ক্লিয়ার ভেঙে করতে। ফেলানোর সাথে সাথে একেবারে বিশাল বড় একটা বিলবোর্ড দিয়ে সাইনবোর্ড টাঙিয়ে দিয়েছে এই জমির মালিক কোন। এখন যে জায়গাটা ওপেন ছিল, কোনো বাউন্ডারি ছিল না, যে কারণে তিনটিও বেরানো হয় না। আমি ইঞ্জিনিয়ারকে তখন বলেছিলাম যে আপনার ফার্স্ট যে কাজটা পেয়েছে তাকে যদি ইনিশিয়েটটা দিয়ে যদি অন্তত মানে এটা ঘিরে রাখা হয় তাহলে কিন্তু বাইরের লোকের এই সুযোগ পায় না। তো এই জায়গায় গিয়ে এই সিচুয়েশনটা ফেস করেছি। সেটা হলো যে বহিরাগত লোকের যে এই আমাদের স্কুলগুলো জায়গা দখলের ক্ষেত্রে যে তাদের যে সেটা এটা স্যার আমাদের একটু অ্যাড্রেস করলাম এই কারণে এটা খুবই জরুরি। তো আরেকটা বিষয় স্যার দেখলাম যে আমাদের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে অনেক জায়গায় হাই স্কুলে সেখানে তারা অবস্থান নিয়েছে। মিডল স্কুল, হাই স্কুল ওরা ঢুকে যাবে ভিতরে। হ্যাঁ, এই জায়গায় এক এক রকম। যেমন সম্প্রতি স্যার আমরা সুরিকালা সরকারি প্রাথমিক বিদ্যালয় এটা নিলামের সমস্ত প্রক্রিয়া শেষ হয়ে গিয়েছে, 1 বছর হয়েছে এখানে ভবনের কাজ শুরু হবে। 1 বছর থেকে আমরা কোনটার নাম কি? সুরিটোলা, সুরিটোলা, সুরিটোলা। কোতোয়ালি স্যার। এটা নিয়ে প্রবলেম ফেস এখানে করছি। একটা হাই স্কুল চলে এবং এই হাই স্কুলের হাই নিচে স্কুলটাও পুরাতন ভাই, আগে ঢুকেছে। হ্যাঁ, হাই স্কুলের নিচে স্যার এখানে যেটা হয় সেটা হলো কমিউনিটি সেন্টার হিসেবে করা হয়। প্রাইমারি স্কুল এমপি হামিদের কিন্তু হাই স্কুলের নিচের ফ্লোরটা কমিউনিটি লোকাল লোকজন এটা কমিউনিটি হিসেবে ইউজ করে এবং বিবাহ অনুষ্ঠান আদি এখানে হয়, এটা ভাড়ায় চলে।
যে কারণে লোকজনের ইন্টারেস্ট আছে এই ভবন ভাঙতে দেয় না। হাই স্কুল তারা সরছে না কোনোভাবেই। আমরা তাদেরকে, আমি এর মধ্যে প্রায় একাধিকবার তাদের সাথে কমিউনিকেশন করেছি, তাদেরকে সরাতে পারিনি। এখন লোকাল লোকজন তাদেরকে সাপোর্ট দিচ্ছে, যে কারণে ভবনের কাজ শুরু হতে দেরি হচ্ছে। এই সিচুয়েশনটা আমাদের ওই স্টুডেন্ট ডেভেলপমেন্ট ফেস করতে হচ্ছে। প্রায় 6 মাস হয়ে গেল স্যার, এখন পর্যন্ত আমরা ভবনের কাজ শুরু করতে পারিনি। আমরা প্রাইমারির জন্য টিম সেট করে দিয়েছি যেন তারা স্বাভাবিকভাবে ক্লাস কার্যক্রম চালাতে পারে। তাদেরকে আমি নিয়ে পার্শ্ববর্তী হাই স্কুল আছে, সেই হাই স্কুলে মাত্র 230 জন স্টুডেন্ট, যেটা সিটি কর্পোরেশনের আন্ডারে, সেই হাই স্কুলকে অ্যাড্রেস করেছি যে আপনারা ওই হাই স্কুলে শিফট করেন। আমি ওখানে সকল তথ্য নিয়ে এসেছি যে ওই হাই স্কুলে শিফট করা সম্ভব কিনা। তারা হাই স্কুলে যাবে না, ওনারা এখন আমাকে প্রস্তাব দিয়েছে যে আপনি প্রাইমারি স্কুলে আমাকে স্পেস করে দেন। আমি প্রাইমারি স্কুলে তো আমার বসারই জায়গা নেই, আপনাকে কিভাবে প্রাইমারি স্কুলে ওখানে তো একাধিক 11টা তাকে দিলে ওখানে আমরা শিফটটা করতে পারি। ঠিক আছে এডিপিও মহোদয়, মানে ইস্যুগুলো একটা একটা করে প্রত্যেকটি ইস্যু এত লম্বা আলোচনা না করে কিছুটা আখ্যায়িত করেন। যেমন হাই স্কুলগুলো অনেক জায়গায় আছে করছে, সুরিটোলাটার সাথেও আমি পরিচিত কি ইস্যুটা আছে, সো হলো এরপরের কোনো ইস্যু থাকলে উত্থাপন করেন। এরপরে ইস্যুটা সেটা হলো যে আমাদের অ্যাটাচ যে হাই স্কুলগুলো আছে, অ্যাটাচ হাই স্কুলগুলোতে শিক্ষার্থী প্রাইমারি ক্যাম্প থাকবে স্যার, আমার একটা প্রশ্ন। ওখানে প্রাইমারি সেকশন আছে। ঢাকাতে যে প্রবলেমটা হচ্ছে, আমার পার্শ্ববর্তী হাই স্কুলের পাশে 2-3টা প্রাইমারি স্কুল আছে। এই হাই স্কুলের প্রাইমারি সেকশনের অনুমোদন থাক আর না থাক, বেসরকারি ভাবেও চলে, সরকারি ভাবেও চলে, আবার তাদের একটা বেসরকারি সেকশন আছে অনেক স্কুলে, সেইভাবেও তারা এটা পরিচালনা করে। এখানে এডিপিও মহোদয়, এবং এটা শুধু আপনার না, ডিডি, ডিপিও, টিও, এটিও সবার জন্যই বলছি, কম্পিটিশন ওপেন। আমার সরকারি প্রাথমিক ভালো হবে, শিক্ষার্থীরা আমার সরকারি প্রাথমিকে আসবে, অন্য কোন স্কুল থাকতে পারবে না, এইটা আসলে আলোচনায় বারবার আসার প্রয়োজন নেই। কিন্তু যেটা হয় বাস্তবে যেটা, সেটা হচ্ছে যেহেতু আমাদের আশেপাশে 2-3টা প্রাইমারি স্কুল আছে, তারা যেহেতু এখানে এই ক্লাসটা পরিচালনা করছে, আমাদের যে প্রবলেমটা প্রাইমারি ক্ষেত্রে হয়, আমাদের প্রাইমারি স্কুলে তো স্যার এনাফ মানে ফ্যাসিলিটিস নেই। হাই স্কুলে যে ফ্যাসিলিটিসগুলো আছে, সেখানে নার্সিং এর জন্য নাইট গার্ড আছে, পিওন আছে, তারপর বাউন্ডারিটা সুন্দরভাবে ঘেরানো আছে। আমরা ফ্যাসিলিটিজের ব্যবস্থা ইনশাআল্লাহ করছি। এই জায়গাগুলো যদি আমরা ফ্যাসিলিটিসগুলো যদি পাই, তাহলে প্রাইমারি স্কুলগুলো আমরা করছি, ফ্যাসিলিটিজের ব্যবস্থা করছি, ফ্যাসিলিটির সাথে আমরা পরিচিত। সামনে থেকে এগিয়ে যেতে পারবো। আচ্ছা। থ্যাংক ইউ স্যার। শেষ একটু আহ্বান জানাচ্ছি, যদিও আর বেশি আলোচনা বাকি নেই, শুধু আমরা ডিপিও এবং ডিডি মহোদয়ের কাছ থেকে শুনবো। কিন্তু যেমন আমাদের এডিপিও মহোদয় অ্যাবাউট ক্লোজ টু 10 মিনিটস কথা বলেছেন, ইস্যু বলেছেন 3টা। তো এরকম আমরা না করি, মানে জাস্ট ইস্যুটা 30 সেকেন্ডের মধ্যে কিন্তু আমরা শেষ করতে পারি। এখানে সবাই আমরা মোটামুটি ইস্যু মানে কি হতে পারে কি না হতে পারে এটা জানি। সো খুব লম্বা গল্প না বলে লেটস জাস্ট আইডেন্টিফাই দ্য ইস্যুস। তাহলে আপনারাও যদি প্রথম থেকে এটা করতেন, আরো 10 জনের কাছ থেকে আমরা শুনতে পারতাম। জি ডিপিও মহোদয়। আমি বেসলাইন সার্ভে করেছি, আমার অবস্থান কোথায়, আমি কোথায় যেতে চাই, আমি কোথায় আছি, কোথায় থেকে চলে গেলাম। তো স্যার আমাদের এই মাসের শেষ, আমাদের স্যার এই মাসের শেষে, গত মাসের শেষে আমাদের স্যার বেসলাইন সার্ভে শেষ হয়েছে স্যার। মানে আমরা অগ্রগতির প্রতিভা আছে, বোর্ডের প্রভাবটা আমরা ক্লাস 1-এ শিখাই, কিন্তু 3, 4, 5 ও যে ক্লাস 3 প্রাইমারিতে বোর্ডের প্রভাবটা সেটা শিখে আছে বাসায়, ভুল প্রভাব। এখন 3 প্রাইমারিতে সে স্যার আমরা শিক্ষক ওটাকে আর রেকটিফাই করতে পারছি না। তো এই জন্য আমরা বলি যে আপনারা গার্ডিয়ানের সাথে আলাপ করবেন, তাদেরকে বলবেন আপনি আমার স্কুলে পড়ান, আমরা যেভাবে শিখাবো সেভাবে শিখবো, তাহলে আমার হাতের লেখার দিকে নজরটা দিতে হয় কম। স্যার আপনি যে প্রশ্নটা করেছেন ক্লাস 4 এর গাণিতিক দক্ষতা কতটুকু থাকবে, হ্যাঁ আমরা স্যার মোটামুটি থাম রুলস দিয়েছি। ক্লাস 1 এ দশকের ধারণা শিখবে, এবং স্যার ডিপিও মহোদয় এখানে একটা পরিষ্কার করি, কিছু জিনিস থাম রুলে হয় না, কিছু জিনিস খুব স্পেসিফিক, খুবই স্পেসিফিক। সো মানে আমাদের যে লার্নিং রেজাল্টটা হওয়ার কথা পার ইয়ার, এটা খুব স্পেসিফিক, বাংলার জন্য স্পেসিফিক, ইংরেজির জন্য স্পেসিফিক, গণিতের জন্য স্পেসিফিক, স্পেশালি এই 3টা। বাকি আরো শিক্ষা আছে, ধর্ম শিক্ষা টিক্ষা, সেগুলোর জন্য একটু রিল্যাক্সড হতে পারে, কিন্তু এই 3টার জন্য খুব স্পেসিফিক, এগুলো থাম রুল হবে না। সামনে ঠিক আছে, আমি আজকে কথা শুনে সবার বুঝতে পেরেছি যে আপাতত থাম রুলে কাজ চলছে, স্পেসিফিক কয়েকজন খুব ভালো করে জানেন। সামনে সবাইকে জানতে হবে এবং সবাইকে ওটার ফলো থ্রু করতে হবে। এডিশনালি আজকে যখন এটিওরা অনেকেই কথা বলেছেন, ওনারা হাফ টিচারের জায়গা থেকে হাফ অ্যাডমিনিস্ট্রেটরের জায়গা থেকে কথা বলেছেন। ওনার জায়গা আসলে অ্যাডমিনিস্ট্রেটরের জায়গা। সো ওনারা টিচারদের ট্রেন করতে পারতে পারেন, ইউপিটিসির দায়িত্ব থাকবে টিচারদের ট্রেন করা, ট্রেনার আমাদের অ্যাডমিনরাও, আমাদের সব জায়গায় টিচাররা হয়তো বিএড এমএড করে আসেনি, কিন্তু আমাদের অ্যাডমিনিস্ট্রেটররা সবাই মিনিমাম বিএড করা না,
না, দুই একজন মাথা না নাড়াচ্ছেন। তারপর স্যার আমি যে বিষয়টা আছে, তারপর স্যার ঢাকা মহানগরের স্যার হুম। নিজের মহানগরের যে আমি মহন্তরে দেখেছি স্যার, ওই যে স্যার মহাজের যারা আছে, ওরা সারা শিফটি করে ঘুমায়। এখন ক্লাস শুরু হয়েছে 8:30 বাজে, 8টা বাজে এখন এরা তো ঘুমিয়ে থাকে স্যার। ওদেরকে নিজের জন্য টাইম টেবিলটা স্যার আমার যদি একটু চেঞ্জ করার সুযোগ থাকে। এটা ইতিমধ্যে আমাকে জানিয়েছিলেন এবং এটা আমি এই কারিকুলাম ইসেতেও দিয়েছি যে সামনে যেন এটা রিল্যাক্স থাকে, ডিফারেন্ট জায়গায় ডিফারেন্ট হতে পারে, মানে হাওর এলাকার জন্য ভিন্ন হতে পারে, পাহাড়ি এলাকার জন্য ভিন্ন হতে পারে। ওই যে আপনি যেটা বলেন আমার জেনেভা ক্যাম্পগুলো বা মানে আমার বিহারি ক্যাম্পগুলো ওই লোকেশনগুলোতে ভিন্ন হতে পারে, সেটা আলোচনা চলছে। হোয়াইট বোর্ডটা কি ভিজে যায় কিনা স্যার? কারণ আমার হাতে লেখা খুব ভালো নষ্ট হয়ে যাচ্ছে। শিক্ষার্থীরা যখন শিক্ষক যখন লিখছে তার নোটগুলো ঠিক থাকছে, তো শিক্ষার্থীরা বারবার দেখছে তার হাতের লেখাটা নষ্ট হয়ে যাচ্ছে। সবাই কিন্তু স্যার হাতটা ঠিক থাকে। আপনি স্যার খেয়াল করবেন স্যার, প্লিজ আমার স্যার প্রাইমারিতে স্যার। ঠিক আছে, এটা আমরা বৃহত্তর ভাবে জানবো। ঠিক আছে, আপনার ওপিনিয়ন নিলাম স্যার। এটা স্যার গ্রামার বই স্যার, ক্লাস 5 আমরা স্যার গ্রামার বই কিছু ইংলিশ করেছি স্যার, যেটা ইংলিশে স্যার বুঝতেছে না, রিডিং বই আমরা কেন হচ্ছে না। তো গ্রামার বইটা স্যার আমরা স্যার আনঅফিশিয়ালি স্যার কিছু ইংলিশ করেছি স্যার। হ্যাঁ, শব্দ স্যার অফিস করা যাচ্ছে না দেখি তো স্যার এইভাবে স্যার আমরা এগিয়ে যাওয়ার চেষ্টা করছি স্যার। কিন্তু স্যার যুক্ত পড়ে খাতির আমি যেটা বলেছি স্যার, স্যার ক্লাস 1 এ যেবার যুক্ত পড়না স্বাধীনতা মুক্তিযুদ্ধ আমরা গল্পটা শুনি। ঠিক আছে। তারপরে স্যার শুনেন, আর যাদের শুনতে ভালো লাগবে না তারা আপনার ভয় বের হয়ে যান রুম থেকে। না বেরেন। অন্যকে বিরক্ত না করবেন। ঠিক আছে স্যার হ্যাঁ, স্যার দেখি কতজন বের হয়েছে তারপরে আমরা তাদের বিরুদ্ধে অ্যাকশন নিতে হবে। যুক্ত পড়লে শিখে দিতে পারি স্যার, আমার পড়ার সময় সমস্যা হবে। এবং স্যার যেটা বলেছেন আমাদের সহযোগী স্যার যেটা বলছেন প্রতিদিন 5 পৃষ্ঠা করে পড়বে, তাহলে আমার ফ্লুয়েন্ট হয়ে যাবে। আর গণিতের স্যার যেটা হলো ক্লাস 1 এ স্যার 10 এর ধারণা আগে স্থানীয় মান, ক্লাস 2 তে যোগ বিয়োগ 2 অঙ্কে, ক্লাস 3 তে সে গুণ শিখে ফেলবে, 4 এ স্যার স্যার ভাগ শিখে ফেলবে। তাহলে স্যার আমরা স্যার গণিতে আমেরিকান এই সমস্ত সুতরাং আমাদের স্যার যেটা আমাদের যে অর্জনটা আমরা মনে হয় স্যার এভাবে অর্জন করতে পারি। থ্যাংক ইউ ডিপিএ মহোদয় অনেকগুলো পরামর্শ দেওয়ার জন্য। আমি স্যার এবার আমাদের দিদি মহোদয়কে একটু অনুরোধ করবো একটু সাম আপ করে এবং যে আলোচনাগুলো এসেছে এর বাইরে যদি আপনার কিছু পরামর্শ থাকে সেগুলোকে সংক্ষিপ্ত করে একবার দিন। ধন্যবাদ স্যার। স্যার আজকে থেকে আমাদের কাছে অত্যন্ত আনন্দের দিন। এই কারণে যে সচিব বলবে, তারপর আবার তুমি বলবে। যারা সমবেত হয়েছি, আমাদের সকল স্তরে কর্মকর্তা এখানে আছেন, তাদের সকলের নিকট অভিভাবকরা আছেন। একজন আমাদের কাছে অত্যন্ত আনন্দের। সেই সাথে স্যার আমি সবার পক্ষ থেকে ব্যর্থতা আমার কাজে নিয়ে নিচ্ছি স্যার। হয়তো আমি সঠিকভাবে উপস্থাপন করতে পারিনি তাদের কাছে, একজন হয়তো তারা আসসালামু আলাইকুম মন্ত্রী মহোদয়। যেভাবে সাজা চেয়েছেন সেভাবে উপস্থাপন হয়নি। আমি আলহামদুলিল্লাহ মন্ত্রী মহোদয় একটু সেমিনার মিটিং। খাবারে ছিল স্যার প্রথম খাবার 3টা স্কুল আমি চেঞ্জ করেছি স্যার। কেন চেঞ্জ করেছি সে যেখানে যায় সেখানেই পরিবর্তন আনতে পারে স্যার। কেন আর স্যার তার যোগ্যতা আছে, তার কমিটমেন্ট আছে, এটাই সবচেয়ে দরকার বিষয় স্যার। একজন মানুষের যদি কমিটমেন্ট থাকে তাহলে পরিবর্তন অবশ্যই আসবে স্যার। এই জায়গাটায় আমাদের কাজ করা দরকার স্যার। আমি স্যার আমার চাকরির জন্য সবসময় চেষ্টা করেছি এই কমিটমেন্টটা যেন ঠিক থাকে স্যার। আমি আশা করি স্যার আমি আমাদের যারা কর্মকর্তা আছে তারা তাদের জায়গা থেকে গভর্নমেন্টের জায়গা থেকে এই জায়গাটা আরো বেশি সুবিধা করবে স্যার। স্যার আমি আমার স্কুলগুলো যখন আমি দ্বিতীয় ছিলাম স্যার, এখন যিনি পর্যায়ে আছি, আমি সবাইকে অনুরোধ করি যে আমার সবগুলো স্কুল একসাথেও আমি ডেভেলপ করতে পারবো না, আমি ক্লাস্টার করে নিই। আমার স্কুলে 30টি স্কুল আছে, আমি 5টা স্কুল 3 মাসের জন্য টার্গেট করবো। এই 5টা স্কুলকে ডেভেলপ করবো আগে। এই 5টা স্কুল ডেভেলপ করার জন্য যা যা করা দরকার তাই আমি করবো। এক্ষেত্রে স্যার আমি তাদেরকে বলছি যে আমাদের বিদ্যালয় আমরাই করবো, এরকম একটা আইডিয়া তাদেরকে দিয়েছিলাম স্যার। এটার অর্থ হলো প্রথমেই ওনারশিপ না সরকারি স্কুল এই ধারণা থেকে বেরিয়ে আসা হবে। আমাদের স্কুলগুলো প্রথমেই স্যার সরকারি এই কথা বলার পর মানুষ আস্তে আস্তে দূরে চলে যায় স্যার। এই জায়গাটাই আমাদের কাজ করতে হবে স্যার। আমি আমার শিক্ষকদেরকে আমার কর্মকর্তা অনুরোধ করে থাকি যে এই স্কুলটি জনগণের স্কুল, এই স্কুলটি সরকারি স্কুল না শুধু আমাদের সবার সম্মিলিত স্কুল। সুতরাং আমরা সবাই স্কুল উন্নয়নের জন্য কাজ করবো স্যার। এইভাবে স্যার তারা যদি একটু আগে আসে স্যার, আমার বিশ্বাস আমাদের প্রাথমিক বিদ্যালয় সুন্দর একটা অবস্থান চলে যাবে স্যার। স্যার আমার আরেকটি বিষয় যেটি সেটা স্যার আমাদের প্রত্যেকটি স্কুলে যে শিক্ষক থাকে আমি 4টা ভাগ করে থাকি স্যার। প্রথম হচ্ছে স্যার এক্সিলেন্ট টিচার, যার কমিটমেন্ট আছে, এডুকেশন আছে, তাকে আমি এক্সিলেন্ট। দ্বিতীয় বলি স্যার আমি বেটার টিচার, যাদের কমিটমেন্ট 100% আছে কিন্তু এডুকেশনটা ওইরকম না, কিন্তু তার নিযুক্ত শিক্ষক হওয়ার কারণে স্কুল ভালো পাস করে।
কিন্তু হলো স্যার গুড টিচার, যাদের এডুকেশনটা খুব ভালো কিন্তু কমিউনিটি এখনো আসেনি স্যার। এই ক্ষেত্রে যারা নতুন টিচার হয় তাদেরই এই ক্ষেত্রে দুর্বলতা থাকে বেশি স্যার। এই জায়গাটায় মোটিভেশন দিয়ে আমরা তাদের কমিউনিটি আনতে পারি স্যার। এই জায়গাটা যদি আমরা একটু কাজ করি স্যার ভালো হবে স্যার। আর চতুর্থ যে শিক্ষক পোস্ট টিচার স্যার, তাকে স্যার যত দ্রুত সম্ভব স্কুল থেকে বিদায় করা যায় তত স্কুলের মঙ্গল হয়, সবার জন্য মঙ্গল হয় স্যার। আমি স্যার সেই দিকটাও স্যার খেয়াল রাখার জন্য অনুরোধ করি স্যার। সব মিলিয়ে স্যার আমি মনে করি আমাদের সবার অংশগ্রহণই স্যার আমাদের প্রাথমিক বিদ্যালয়ের উন্নয়ন হবে স্যার। আমরা স্যার সেই চেষ্টা করে যাবো স্যার ইনশাআল্লাহ। আমার স্যার চাকরি আছে 5 মাস, আমি চিন্তা করতেছি স্যার সবাইকে নিয়ে আমাদের বিদ্যালয় আমরাই করবো। এভাবে স্যার সব স্কুলে যদি নাও পাই অন্তত প্রত্যেকটি জেলায় 10টা করে স্কুল টার্গেট করে স্যার এই জায়গাটায় কাজ করা হচ্ছে। আমি স্যার আজকে মহোদয় সবাই আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়ার জন্য স্যার আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি স্যার, এবং আপনারা স্যার এখানে এসে কষ্ট করে এর জন্য স্যার আবারও কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি স্যার। আর এই ক্ষেত্রে স্যার আমার মনে হচ্ছে আমাদের সচিব মহোদয় যে কার্যক্রম দিচ্ছে স্যার এখানে একটু স্যার গুরুত্বপূর্ণ স্যার। এটাও আমরা আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ। ধন্যবাদ কৃষি মহোদয়কে আপনার মূল্যবান বক্তব্যের জন্য, এবং আগামী 5 মাস আরো অনেক গুরুত্বপূর্ণভাবে কার্যকরভাবে সমাধান হবে, এবং শুধু 5 মাস না, এর পরবর্তীতেও আপনি আমাদের সাথে সম্পৃক্ত থাকবেন। স্যার এই পর্যায়ে আমি আমাদের সম্মানিত সচিব মহোদয়কে কিছু বলবার জন্য এই আজকের আলোচনার পরিপ্রেক্ষিতে স্যার অনুরোধ জানাচ্ছি। একটা জিনিস আরেকবার একটু ক্লিয়ার করব। প্রথমত আমরা টোটাল এখানে যারা আছেন আমার পিটিআই এর ভাই বোনরা যারা আছেন তারাও আমরা হলো প্রাথমিক শিক্ষা পরিবার, আমাদের সকলের একসাথে দায়িত্ব। আমি জানি এখানে যখন আলোচনা হচ্ছিল, অনেক লম্বা সময় আলোচনা হচ্ছিল, আপনারা হয়তো অনেকে একটু ইন্টারেস্ট হারিয়ে ফেলেছিলেন। ডিজি মহোদয় একটু ক্ষিপ্ত হয়ে গেছিল কিন্তু, যে আপনারা দেখলে বাইরে যায় না, ভেতরেই থাকেন আমাদের নিজেদের। এর তো পারিবারিক আলোচনা, আজকে 2-3টা মিডিয়া ক্যামেরা আছে তো থাকুক, এটা আমাদের পারিবারিক আলোচনা, আপনাদের সঠিকভাবে ঠিক হতে হবে। সামনের দিনগুলোতে আপনাদের দায়িত্ব আমরা বাড়াবো, এবং এই দায়িত্ব নিয়ে আপনাদের কাজ করতে হবে। আপনারা যে জিনিসগুলো চান, আপনাদের অবস্থানের উন্নয়ন, সেটা আমরা করব, কিন্তু আপনাদের দায়িত্ব আমরা বাড়াবো। সো আপনারা যেমন আরো ভালো কিছু পাবেন, রেমিনারেশন বলেন, কম্পেনসেশন বলেন, আপনাদের প্রেস্টিজ অবস্থান বলেন, সোশ্যাল অবস্থান বলেন, সবকিছু যেমন আরো ভালো কিছু পাবেন, দায়িত্ব আরো বড়ভাবে নিতে হবে, এবং প্রত্যেকটা জিনিসের দায়িত্ব নিতে হবে। আপনাদের আন্ডারে পুরো প্রাথমিক শিক্ষা ব্যবস্থা আপনাদের আন্ডারে, এবং আপনাদের দায়িত্বের পরিধি আরো বাড়বে, কারণ এখন শুধু আপনারা আমার 65,000+ জিপিএস মানে সরকারি প্রাথমিক বিদ্যালয় নিয়ে কাজ করছেন। সামনে প্রাইভেটগুলো আপনাদের মনিটরিং এর অধীনে আসবে, সো আপনাদের দায়িত্ব বাড়বে। ওইদিকে চিন্তা করতে পারেন, আপনাদের মাতব্বরি একটু বাড়বে, জাস্ট নেগেটিভ শব্দ ব্যবহার করতে চাই না, হ্যাঁ, বাট আপনাদের কর্তৃত্বও বাড়বে। প্রত্যেকটা জিনিস একদম সঠিকভাবে হতে হবে, থামরুল না। আমাদের শিক্ষার্থীদের শিক্ষাদান এটা থামরুলে হবে না। আমার মনে হয় একটু লবণ বেশি দিলাম, 1 চামচের বদলে 2 চামচ দিলাম, এটা হবে না ভাই, খুব স্পেসিফিক হতে হবে। সেই জায়গায় আপনাদেরও আবার বিচক্ষণ হতে হবে যে স্পেসিফিক কেসে যদি স্পেশাল কিছু প্রয়োজন পড়ে কম বেশি, সেটা যেন সিদ্ধান্ত আপনারা নিতে পারেন। আমরা ইতিমধ্যে দেখেছি, আমরা সরকারি কর্মকর্তা বৃন্দর ভিতরে একটা প্রবণতা থাকে যে বড় সিদ্ধান্ত কত উপরে দিয়ে দেয়া যায়। তো আপনার যদি দায়িত্ব থাকে আপনার ক্লাস্টার, আপনার যদি দায়িত্ব থাকে আপনার উপজেলা, তাহলে সেটা আপনার দায়িত্ব হিসেবে বিবেচিত হবে। আগামী দিনগুলোতে আপনার ক্লাস্টারে যদি কোনো স্কুল থাকে, যেমন মনে করেন ইতিমধ্যে অনেক জিনিস এক্সাম্পল আকারে বলি, যে মিড ডে মিল অনেক জায়গায় হচ্ছে যেখানে সঠিকভাবে সাপ্লাই হচ্ছিল না, কিন্তু এটিও রিপোর্ট করে নাই, টিও রিপোর্ট করে নাই। আগামী দিনগুলোতে এগেন যেহেতু আমরা এই সরকার আপনাদের অবস্থানে পরিবর্তন আনছে, উন্নয়ন আনছে, সেই জায়গা থেকে আপনাদের রেসপন্সিবিলিটিও আর ফাঁকিবাজি হতে পারবে না, সঠিকভাবে করতে হবে। এগেন আমি বলছি না ভাই আপনারা ফাঁকিবাজ, আমরা এক পরিবারের অংশ, কিন্তু আমাদের সকলের তাহলে নিষ্ঠার সাথে কাজ করতে হবে। স্কুলের কি অবস্থা, টিচারের কি অবস্থা, এডুকেশনের কি অবস্থা, আমাদের মিলের কি অবস্থা, মানে খাবার ঠিকভাবে পাচ্ছে কিনা, সবকিছু কিন্তু আপনাদের মাধ্যমেই হবে। এবং এখন আমাদের যে মনিটরিং IPMIS আছে, এটা খুব ভালোভাবে কাজ করছে না, সেটার ইমপ্রুভমেন্ট কি দরকার আপনারা জানেন না। ফিল্ড লেভেলে তো আপনারা কাজ করেন, আমি স্কুল ইনফরমেশন কেন IPMS এ পাই না, আপনারা জানেন। আজকে এখানে FLN NSA সম্বন্ধে কথা হয়েছে, আমি গত 5 মাসে অনেকগুলো স্কুলে গেছি, যেই NSA রিপোর্টগুলো, FLN রিপোর্টগুলো ফেরত আসছে, এগুলোর বেশিরভাগই আমি গণনায় ধরি না। মোস্ট অফ দ্য টিচার্স, বেশিরভাগ টিচার যাদের সাথে আমি আলোচনা করেছি, তারা নিজেরা জানে না যে পরীক্ষাটা নিয়েছে, পরীক্ষাটা কিভাবে নিয়েছে, কেন নিয়েছে, এবং এটার উত্তর কিভাবে হয়েছে।
আনসার শিট তাদের কাছে ঠিকভাবে নাই, আপনারা অধিদপ্তরে ঠিকই নিয়ে পাঠিয়ে দিয়েছেন, নাই। এবং আপনারা ভালো করে চেক করেছেন, অনেকেই হয়তো করেন নাই, আবার অনেক হয়তো ভালো করে চেক করেছেন কিন্তু তারপর নিজেরা আচ্ছা ঠিক আছে আমাদের একটু টিচার বাদ দেই কি করব, এরকম হয়তো করেছেন। আগামী দিনগুলোতে এটা হবে না। আমরা ইতিমধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এবং এটার জন্য মাননীয় মন্ত্রী মহোদয় আমরা সবাই সারাক্ষণ কাজ করেছি, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী ইতিমধ্যে বাজেটের জিডিপির 2% এডুকেশনে দিয়েছেন। আগামীতে এটা আরো বাড়বে। এই যে আপনাদের অবস্থানের উন্নয়নের কথা বলছি না, এটা মাননীয় প্রধানমন্ত্রী দেখতে চান। উনি ইতিমধ্যে বাজেট বাড়িয়েছেন, সামনে আরো বাড়াবেন, 5% চলে যাবে। সবার সুযোগ সুবিধা দেওয়া হবে, কিন্তু সুযোগ সুবিধার বিপরীতে কাজগুলো আসতে হবে। আপনাদের জায়গা থেকে দায়িত্বগুলো এবং আপনাদের এলাকায় যত হেড টিচার আছেন তারা কি প্রবলেম ফেস করছেন এটার দায়িত্ব আপনাদের নিতে হবে। তাদের দায়িত্ব আপনাদের দায়িত্ব টিওদের দায়িত্ব ডিপিওদের দায়িত্ব ডিডির দায়িত্ব ডিজিডিপি কে সহযোগিতা করার দায়িত্ব সচিব মহোদয়ের, আমার, মন্ত্রী মহোদয়ের, আমাদের সকলের। এগেন, এক পরিবার, একভাবে কাজ হবে এবং আপনাদের কাজের সামনে এক্স্যাক্টলি কিভাবে হবে সেগুলো নির্ধারণের কাজ, ওই যে যেটা বললাম থাম্ব রুলার হবে না, স্পেসিফিক হবে। এই স্পেসিফিক নির্ধারণের কাজ ডিপি ইতিমধ্যে এটার সাথে এটাতে ব্যস্ত আছে। খুব শীঘ্রই আগামী মাসের ভিতরে হয়তো আমি প্রত্যেকটা ডিভিশনে যাব আলাদা করে, প্রত্যেকটা টিওদের সাথে তাদের কি কেপিআই গুলো কি মিট করতে হবে সেগুলো রিলেটেড আলোচনার জন্য। তো ঢাকায় যখন বসবো আপনাদের সবার সাথে আরেকবার বসা হবে, আমি ডিভিশন আকারে বসবো। কিন্তু আপনারা প্রথম জিনিসটা মনে রাখেন ভাই, আমাদের সকলের একসাথে একত্রিতভাবে আমাদের উপরে বিশাল দায়িত্ব আছে। এই বিশাল দায়িত্বটা একমাত্র তখনই আমরা ফুলফিল করতে পারবো যদি সবাই মিলে একসাথে নিবেদিতভাবে কাজ করি। আলাদাভাবে কাজ করলে এটা পারবো না। সো আমরা একটা প্রাথমিক শিক্ষা পরিবার, মন্ত্রীয় শিক্ষা পরিবারের অংশ, প্রতিমন্ত্রীয় শিক্ষা পরিবারের অংশ, সচিব, ডিজি, আমরা সবাই একসাথে, এখানে ভেদাভেদ নাই। এইভাবেই আমরা সামনের দিনগুলোতে কাজ করতে চাই। ঠিক আছে ভাই? ঠিক আছে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এখন মাননীয় মন্ত্রী মহোদয় ওনার সমাপনী বক্তব্য রাখবেন।